আমাদের ফোকাল লেন্থ বারবার পাল্টাবার জন্য লেন্সের শেপটা কি বারবার চেঞ্জ হয়? এই কথাটা সঠিক। এই কাজটা করা হয় মানুষের চোখে, আই মাসেলসের দ্বারা, যাকে সিলিয়ারি মাসেলস বলা হয়। আপনার চোখের সামনে এই আঙুলকে দূরে রেখে দেখুন, আস্তে আস্তে কাছে এনে আঙুলের দিকে তাকিয়ে থাকুন আর চোখের সামনে আনুন। চোখের ফোকাসটা সামনে চলে আসছে, এটা আপনারা বুঝতে পারবেন। আর চোখের পেশি কিন্তু ব্যথা হতে শুরু করবে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। চোখের উপরে কিন্তু চাপ পড়বে। এটা সিলিয়ারি মাসেলস কন্ট্রাক্ট করে সামনে জিনিসকে দেখার জন্য। সিলিয়ারি মাসেলস কন্ট্যাক্ট লেন্সের শেপ চেঞ্জ হয়ে যায়, আর যখন দূরের জিনিস দেখা হয় তখন সিলিয়ারি মাসেলস রিল্যাক্স হয়ে যায়, লেন্সের শেপ ফ্লোটেড আউট হয়ে যায়। চোখের এই এবিলিটিকে অ্যাকোমোডেশন বলা হয়। অবভিয়াসলি সিলিয়ারি মাসেলসের একটা লিমিট আছে, যেই লিমিটের বাইরেও যেতে পারে না। লেন্সের শেপটাও কিন্তু চেঞ্জ করতে পারবে না। লোকেদের চোখের শেপ যখন মায়োপিয়ার জন্য ইলংগেট হয়ে যায়, সিলিয়ারি মাসেলস বেশি হেল্প করতে পারবে না। তো এখানে একটা কোশ্চেন থেকে যায়, মায়োপিয়া কি জন্য হয়? অনেক লোকের চোখ ইলংগেট কেন হচ্ছে আর কিছু লোকের হচ্ছে না কেন? এখানে তিনটে আলাদা আলাদা থিওরি আছে। প্রথম থিওরি হচ্ছে নিয়ার ওয়ার্ক থিওরি। কিছু সায়েন্টিস্ট বলেছে, যত বেশি টাইম আমরা কাছের জিনিস দেখার জন্য দেব, কাছের ছবি দেখব বা লেখা পড়ার জন্য, তত বেশি চোখ স্ট্রিম পড়বে, তত বেশি সিলিয়ারি মাসেলসকে কাজ করতে হবে, তত বেশি আমাদের আইবল গোল হয়ে থাকবে। যত বেশি আইবল ব্যস্ত থাকবে, তত বেশি আইবল রিল্যাক্স হওয়া মুশকিল হয়ে যাবে। এটা হলো নিয়ার ওয়ার্ক থিওরি। যত বেশি টাইম বেশি বই পড়বে, ফোনের স্ক্রিন দেখবে, ল্যাপটপের স্ক্রিন দেখবে, চোখে বেশি কষ্ট হয়। এর থেকে আগেও একটা থিওরি ছিল, সব থেকে আসল কারণ হলো মায়োপিয়া হওয়ার কারণে, ডিএনএ থিওরি। সায়েন্টিস্ট বলে কোনো কারণ নেই মায়োপিয়ার পিছনে, জেনেটিক্স রিলেটেড। আপনার ডিএনএ বলবে আপনার মায়োপিয়া হবে কিনা। আপনার ফ্যামিলিতে যদি সবাই চশমা পরে, তাহলে আপনার চশমা লাগবে। ডিএনএ থিওরি শুরু হয় 1970 সালে, ফেল হয়ে যায়। 1969 সালে খুব ভালো স্টাডিজ হয়, যেখানে আলাস্কায় থাকা আদিবাসী লোকেদের মধ্যে বয়স্ক লোক আর মধ্যবয়স্ক লোকেদের, ওদের মধ্যে কোনো মায়োপিয়া দেখা যায়নি। বাচ্চা বা 18 থেকে 25 বছরের ছেলেদের 50% মায়োপিয়ায় দেখা গেছে। একই জেনারেশনের মধ্যে এত বড় চেঞ্জ, এটা জেনেটিকের কারণে নয়। স্পেশালি অনেক বাচ্চাদের দেখা গেছে যারা ওয়েস্টার্ন লাইফস্টাইল অ্যাডপ্ট করেছে। এবার এখানে জন্ম হচ্ছে নিউর ওয়ার্ক থিওরির। নিউর ওয়ার্ক থিওরি খুব বড় কিন্তু ডিসকভারি ছিল না, টেকনিক্যালি 400 বছরের থিওরি। একজন ইয়োনাস কাপলার, জার্মানের অ্যাস্ট্রোনমার, 1604 সালে প্রথমবার বলেছিল এইটার কারণে হতে পারে, কিন্তু সে নিজেও কিন্তু চশমা পড়ছে। 1970 সালে নিউর ওয়ার্ক থিওরি সব থেকে পপুলার থিওরি কিন্তু মানা হয় সায়েন্টিস্টের পিছনে। এটা দেখা গেছে যত বেশি যারা পড়াশোনা করছে, যত একাডেমির পপুলেশন আছে, তত বেশি ছেলে মেয়েদের চোখে চশমা পড়া পাওয়া গেছে। হিস্টোরিক্যালি ব্রিটিশ ডক্টর এই জিনিসটা অবজার্ভ করেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা পড়ছে, ওই স্টুডেন্টদের মায়োপিয়ায় দেখা গেছে। অ্যাজ কম্পেয়ার টু আর্মি রিক্রুট যারা ভর্তি ছিল, এক লেট 19th সেঞ্চুরিতে এই হ্যান্ডবুক সাজেস্ট করা হয়েছে, মায়োপিয়াকে আগে ট্রিট করবেন, তাহলে হাওয়া পাল্টাবার অবশ্যই দরকার আছে, সি ওয়ার নেওয়ার খুব দরকার আছে। এই নিউর ওয়ার্ক থিওরিকে এক্সটেন্ড করা যাবে। এই সব স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, তখন আমাদের বাবা মা বলতো যে বেশি টিভি দেখবি না, চোখ খারাপ হয়ে যাবে, পাশে বসে টিভি না দেখা, এটা কিন্তু বারণ করতো বাবা মারা। সত্যিকারে কি এটা সঠিক? নিউর ওয়ার্ক থিওরির এক্সপ্লেনেশন আছে, কিন্তু এটা প্রুভ করা অনেকই কঠিন। অনেক লেটেস্ট সায়েন্টিফিক স্টাডিজে পুপিলস পাওয়া গেছে। 2008 এই থিওরি অস্ট্রেলিয়ান স্টাডিজে বলেছে আপনি কতটা সময় নিউর ওয়ার্ক থিওরিতে টাইম কাটাচ্ছেন। 2015-তে মেটা অ্যানালিসিস নিউর ওয়ার্ক থিওরির সায়েন্টিফিক স্টাডিজে অনেক ঘন্টা আপনি নিউর ওয়ার্কে কাটাচ্ছেন, তখন আপনার মায়োপিয়ার হওয়ার চান্স 2% বেড়ে যায়। আপনি যদি 1 ঘন্টায় এক্সট্রা অনেক কাছের জিনিস দেখছেন,
যেমন টিভি, ল্যাপটপ, মোবাইল বা বই পড়ছেন, তাহলে মায়োপিয়া হওয়ার চান্স খুব বেশি। কিছু স্টাডিজ করে দেখা গেছে ইনকনসিস্টেন্সিস নিউরোওয়ার্ক থিওরি। কিছু সায়েন্টিস্ট বলেছে এটা কি নিউরোওয়ার্ক থিওরি থেকে হচ্ছে, বা অন্য কোনো কারণ আছে এটার পিছনে, বা অন্য কোনো কারণ যেটা কো রিলেটেড হয়ে আছে মায়োপিয়া হওয়ার পিছনে। আবার এখানে আসছে 3 নম্বর থিওরি, যেটা সায়েন্টিফিক আউটসাইড থিওরি। এই থিওরি থেকে বাচ্চাদের নিউরোওয়ার্ক থেকে মায়োপিয়া কিন্তু হচ্ছে না। মায়োপিয়া এই জন্য হচ্ছে বাচ্চাদের, কারণ বাচ্চারা আউটডোরে কম টাইম দিচ্ছে। এখনকার সময় বাচ্চারা বাইরে খেলতে যাচ্ছে না। বেশিরভাগ সায়েন্টিস্ট বলেছেন আউটসাইড থিওরি মেন কারণ মায়োপিয়া হওয়ার পিছনে। 2007 সালে ক্যালিফোর্নিয়ায় কিন্তু একটা বড় স্টাডিজ করা হয়েছে। এখানে থাকা বাচ্চাদের দেখা গেছে বাচ্চারা যখন আউটডোরে আছে অ্যাক্টিভলি হচ্ছে, মায়োপিয়া হওয়ার রিস্ক অনেক কম। পরের বছর 2008 সালে সিডনিতে স্টাডিজ করা হয়েছে 4000 বাচ্চাদের। 3 বছর ধরে বাচ্চাদের স্টাডিজ করে অবজার্ভ করা হয়েছে। দেখা গেছে বাইরে কতটা খেলছে, কি করছে, ভেতরে কি করছে, কতটা নিউরোওয়ার্ক করছে, বাইরে থেকে বাচ্চারা কি কি করছে, স্পোর্ট খেলছে বা ওয়ার্কআউট করছে, পিকনিক করছে বা খালি ঘুরছে, এইটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। বাইরে কতটা টাইম কাটাচ্ছে সেটাই হচ্ছে মেন টাইম। বাইরে থাকাটা কিন্তু খুব দরকার। এই থিওরি প্রুফ মায়োপিয়াকে বলা হয় ডিজিজ অফ অ্যাফিলেন্স। এই রোগ সব থেকে বেশি দেখা যায় গরিব দেশে, কম দেখা যায় যেখানে ইকোনমিক্সের গ্রোথ হয়। বাচ্চা যেখানে বেশি পড়াশোনা করছে বা বেশি কম্পিউটার ইউজ করছে লোকেরা আউটডোরে কিন্তু কম টাইম দিচ্ছে, সেখানেই মায়োপিয়া হওয়ার চান্স বেশি হচ্ছে। জন্তুদের উপরে এই স্টাডিজ প্রয়োগ করা হয়েছে, যেখানে চোখে কি হচ্ছে যখন আমরা বাইরে টাইম কাটাচ্ছি, চোখ কোন জিনিসটা বদলাচ্ছে যেখানে মায়োপিয়ায় পাওয়া যাচ্ছে না। যখন সানলাইটের রেটিনা চোখে পড়ে তখন ডোপামাইনের চান্স বাড়ে। ডোপামাইন কি? ডোপামাইন হলো চোখের গ্রোথ বৃদ্ধি করে, এতে চোখের ইলংগেট হয় না। যদি ডোপামাইন কম থাকে তাহলে চোখ ইলংগেট হওয়ার চান্স হয় বেশি। চোখ গ্রো করা বন্ধ করে দেয়, যেখানে বোঝা যায় না। এইটাকে ভালোভাবে বোঝার জন্য তাইওয়ানের একটা বড় কলেজ স্টাডি করা হয় 2020 সালে। তাইওয়ানে অনেক লাখ স্কুলে দেখা গেছে 2001 থেকে 2015 সালে 2010-এ অনেক বড় চেঞ্জ দেখা গেছে। তাইওয়ানের সরকারের একটা প্রোগ্রাম শুরু করে টিএন টিএন আউটডোর 120। এই প্রোগ্রাম সব স্কুলে বলা হয়েছে যেন এইটা 2 ঘন্টা বাইরে থেকে এই প্রোগ্রাম করা হয়। এই প্রোগ্রাম করার পর কয়েক বছরের মধ্যে পজিটিভ রেজাল্ট তৈরি হয়। তাইওয়ানে 2012-তে পার্সেন্টেজ ছিল 49.4%, আর 2015-তে ওই পার্সেন্টেজ 46.1% হয়ে যায়। বাচ্চারা 2 ঘন্টা বাইরে টাইম দিয়ে এই জন্য চশমা লাগানো কমে গেছে। তবে এখানে ডে লাইট কতটা দরকার বাচ্চাদের শরীরে, যেখানে ডোপামিনার প্রোডাকশন বাড়ে। এখানে আনক্লিয়ার আছে যে ব্রাইটনেস আছে 1000 লাক্স, এটা আচ্ছা বেঞ্চমার্ক আছে। লাক্স হলো ইলুমিনেট অফ ইউনিট, যে লাইট কতটা এক জায়গায় আলোকিত হয়। অনেক আলো একসাথে মাপতে পারবে। যেদিন খুব সুন্দর রোদ উঠেছে, আপনি সেই দিন বাইরে বেরিয়েছেন। আপনি যদি সেই সময় ছাওয়াতে বসেছেন তাহলে 10,000 লাক্স ব্রাইটনেস পাওয়া যায়। ফরেস্টে জঙ্গলের রোদটা 10,000 লাক্স দেখা যায় যদি আপনি ইনডোরের ভেতরে থাকেন। যদি ঘরের দরজা জানলা খোলা থাকে আর আপনি যদি ভেতরে থাকেন তাহলে 1000 লাক্সের ব্রাইটনেস হার পাবেন না। আপনি একটু ভাববেন, যদি ঘরের ভেতরে আমরা অনেকগুলো লাইট যদি লাগাই যেখানে 10,000 লাক্সের ব্রাইটনেস পাওয়া যায়, সেটা কিন্তু খুব মুশকিল। কেননা অনেক লাইট লাগবে, অনেক গরম লাগবে সেখানে, তখন স্পেশালি এয়ার কন্ডিশন দরকার পড়বে রুমকে ঠান্ডা করার জন্য। এত লাইটে কাজ করাও খুব মুশকিল।
সব থেকে ভালো হলো বেশি বাইরে থাকা। আপনি ওই লোকের মধ্যে একজন যে বাইরে তো যেতে চাইছেন কিন্তু টাইম পাচ্ছেন না, পড়াশোনা আর জব করছেন। মায়োপিয়া কিন্তু একই করার জিনিস নয়, যেখানে অনেকজন আপনাদের মধ্যে অনেকজন ভাবছেন চশমা এমন কি জিনিস যে চশমা লাগলে সব ঠিক হবে। মায়োপিয়া আর ব্লাইন্ডনেসের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইনভেস্টিগেটিভ অপথ্যালমোলজিস্ট এবং ভিজুয়াল সায়েন্স জার্নাল পাবলিশ করেছে নভেম্বর 2020, বলেছে 2050 সালে 9.8% পপুলেশন হাই গ্রেডের মায়োপিয়ায় ছড়িয়ে যাবে। হাই গ্রেড মায়োপিয়ার মানে হলো আপনার চশমার নম্বর -6 নিচে থাকবে। যত বেশি আপনার চশমার নম্বর থাকবে তাহলে আপনার চোখ ইলংগেট হবে। হাই গ্রেড মায়োপিয়ার মানে হলো ফিউচারে অন্ধ হওয়ার সমস্যা কিন্তু বেশি থাকবে। এই জন্য আমাদের যে রেটিনা আছে ওটা ফাইনাইট অ্যামাউন্ট আছে। চোখ যদি গ্রো করতে থাকে সেখানে ইলংগেট হওয়ার চান্সটা বেশি। এখানে উদাহরণ দিই, রুটিতে যে বাটার লাগানো হয়, যেখানে বাটারের সংখ্যা সেম আছে কিন্তু রুটি অনেক বড় হয়ে যাচ্ছে। বাটারটা অনেক পাতলা লেয়ারের মতো রুটির গায়ে মেলাবে, তেমনি আমাদের চোখেও রেটিনা পাতলা হয়ে যাচ্ছে। রেটিনা এত পাতলা হয়ে যাবে যেখানে রেটিনা ফাটতে থাকে। তার জন্য একে আমরা রেটিনার টিয়ার বলে থাকি। রেটিনা যদি ফেটে বাইরে বেরোতে চায় সেইটাকে বলবো রেটিনাল ডিটাচমেন্ট বলা হয়। এইসব কেসে আপনি অন্ধ হয়ে যাবেন। 2019 সালে এটা পাবলিশ করা হয়েছে। অনেক ডাক্তার বলেছে আপনার চশমার নম্বর যদি বাড়ে মায়োপিক ম্যাকুলোপ্যাথিক হওয়ার চান্স 67% থাকে। এই এক আনট্রিটেবল কন্ডিশন আছে যেখানে এইটাতে অন্ধ হয়ে যায়। মায়োপিয়া শুধু চোখে নয়, অন্য রোগ বাড়তেও সাহায্য করে, যেখানে গ্লাউকোমা হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। 2019 সালে আমেরিকান একাডেমি অফ অপথ্যালমোলজিস্ট টাস্ক ফোর্স বসেছিল যেখানে মায়োপিয়াকে গ্লোবাল হেলথের প্রবলেমটা বুঝতে পারে। তারপর কোভিড-19 প্যান্ডামিক এলো, যেখানে লকডাউন শুরু হয় আর লোকেদের 2 বছর ভয় থাকতে হবে। এই জায়গায় সিচুয়েশন খারাপের থেকেও আরো খারাপ হয়ে যায়। চায়নাতে এই স্টাডি বাচ্চাদের মায়োপিয়ায় দেখা গেছে প্যান্ডামিকের আগে ও পরে 2015 থেকে 2019 সময়ে 6 বছরের বাচ্চাদের মায়োপিয়ার রেট 5.7% বাড়ে। আর জুন 2020-তে 5 মান্থ লকডাউনে বাচ্চাদের মায়োপিয়ার রেট দেখা গেছে 21.5%। ভেবে দেখো, 6 বছরের বাচ্চাদের মধ্যে 5 জনের মধ্যে 1 জনের চশমা কিন্তু অটোমেটিক লেগে গেছে। একদম ঘরে বন্ধ থাকা 5 মান্থ ধরে, তাই তার জন্য এইসব হচ্ছে। চায়নাতে ন্যাশনাল সিকিউরিটির প্রবলেম তৈরি হয়েছে। এয়ারফোর্সে যখন ভর্তি হবেন, পাইলট হতে হবে, তখন চোখে পুরো ঠিক হওয়া দরকার। যদি 90% বাচ্চাদের চোখে চশমা পড়ে তাহলে পাইলট কিভাবে হবে? ইন্ডিয়াতে অনেক আগে এই গ্রোথ একদম বাজে হয়ে যাচ্ছিল। প্রথমেই বলেছিলাম 2021 সালে 5 থেকে 15 বছরের বাচ্চাদের 1999 সালে 4.44% মায়োপিয়া কিন্তু হয়। এই ডেটায় 2019 সালে 21.15% বেড়ে যায়। ওই স্টাডিতে প্রেডিক্ট করেছে 2050 সালে বেড়ে 48.14% বাচ্চাদের ইন্ডিয়াতে মায়োপিয়া হয়ে যাবে। শহরে থাকা বাচ্চাদের 2 জনের মধ্যে 1 জনের কিন্তু মায়োপিয়া থাকবে। এর মানে হচ্ছে একজনকে কিন্তু চশমা পড়তে হবে। এখানে সলিউশন করার জন্য 3টে থিওরিকে কিন্তু নেওয়া দরকার। এখানে ডিএনএ থিওরি একদমই কিন্তু খারাপ। কিছু লোকেদের মায়োপিয়া জেনেটিকের দ্বারাও কিন্তু হয়। এই কথাটাও সত্যি, বাবা মা যদি চশমা পড়ে তাহলে ছেলে পড়ার চান্সটা বেশি। এখানে আউটসাইড থিওরি সব থেকে বড় ইম্পর্টেন্ট, বেশি প্রভাব পড়ে। ওর পর নিউরোওয়ার্ক থিওরি, তারপর ডিএনএ থিওরি। জেনেটিক্স আমাদের কন্ট্রোলের বাইরে, ওইটাতে আমরা কিছু করতে পারবো না। যেটা আমরা চোখকে বাঁচানোর জন্য করব, বাকি দুটো থেকে করব। যেটা প্রথম হচ্ছে নিউরোওয়ার্ক থিওরি আর সেকেন্ড হচ্ছে আউটসাইড থিওরি রিলেটেড। প্রথম বেশি বাইরে থাকা
বাচ্চাদের মধ্যে খেলা করা দরকার, আর সানস্ক্রিন লাগানো কিন্তু দরকার। সূর্যের রশ্মি স্কিনকে খারাপ করে, খুব বেশিক্ষণ থাকলে স্কিনে ক্যান্সার হওয়ার চান্স থাকে। আর দ্বিতীয়, নিয়রওয়ার্ক কাজটা যতটা হয় কম করা উচিত। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার, খেলাধুলো করা দরকার, যেখানে টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট, এখানে দূরের ও কাছের ফোকাসটা কিন্তু থাকে। এই গেম খেললে চোখে কিন্তু বেশি স্ট্রেংথ কিন্তু পড়ে না। আমরা যদি ফোন দেখি, বেশি ল্যাপটপ ইউজ করি, বেশি বই পড়ি, তাহলে এখানে আমি সলিউশন বলছি, যেখানে কিছু দেশ ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছে। চায়নাতে 2018 সালে মায়োপিয়ায় চেঞ্জ করা ন্যাশনাল প্রায়োরিটি হয়ে গেছে। চায়নাতে ভিডিও গেম ব্যান করে দিয়েছে। 6 থেকে 7 বছরের বাচ্চাদের রিটেন এক্সাম বন্ধ করে দিয়েছে। কিছু জায়গায় বাচ্চাদের পড়ার বই আর এক্সাম দেখার আর পেপার অনেক দূর থেকে পড়তে পারে। 2019-এ সিঙ্গাপুরে সরকার গেম যত আছে তাদেরকে ব্যান করে দিয়েছে। 3 ও 5 বছরের বাচ্চাদের এক্সাম কিন্তু বন্ধ করে দিয়েছে পুরো। বাচ্চাদের পড়াশোনা কম করে যাতে বাইরের গেম খেলা কিন্তু একটু বেশি করতে পারে। প্রি স্কুলে বাচ্চাদের আউটডোর গেম বাড়িয়ে দিয়েছে, যেখানে 1 ঘন্টা খেলতে পারে। তাদের কি হবে যারা অলরেডি চশমা পড়া আরম্ভ করে দিয়েছে? মায়োপিয়ায় এর রিভার্সিবল কিন্তু প্রবলেম থাকে। আপনার চোখে যদি একবার ইলংগেট হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার নর্মাল আর হবে না। আর একটা জিনিস করা যাবে, খুব বেশি লম্বা হওয়ার থেকে বাঁচতে পারবেন। যেইগুলো বলা হলো সেইগুলো কাজ করতে থাকলে চশমার নাম্বারটা কিন্তু কমতে থাকবে, চশমা পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে। চোখ বেশি খারাপ হবে না, এমনিভাবে চোখ ঠিক করা খুব মুশকিল। এখানে আর্টিফিশিয়াল লেজিক সার্জারি কিন্তু করা যায়, যেখানে ভিশন কিন্তু নর্মাল হয়ে যায়। এইটাতে কর্নিয়ার শেপ চেঞ্জ করা যায় লেজার দ্বারা। খুব ছোট মাইক্রোস্কোপ ভাবে কর্নিয়ার রিমুভ করা হয় যাতে নর্মাল করা যায়। এই পুরো প্রসিডিওরকে করতে 15 থেকে 30 মিনিট কিন্তু টাইম লাগে। আর চোখে অ্যানেস্থেটিক আই ড্রপ কিন্তু দেওয়া হয় যাতে চোখে ব্যথা না হয়। এই অপারেশন করার পর চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরা দরকার নেই, নর্মাল ভিশনে চলে আসে। কিছু আই ড্রপ বা কিছু লেন্স আছে বাচ্চাদের মায়োপিয়ায় কমানো যাবে। এই লেন্সকে অর্থোকিরাটোলজি লেন্স বলা হয়। রাতে এই লেন্স পড়া হয় যাতে চোখ রেস্ট পায়। আমি এটাই বলবো, নিউরোওয়ার্ক থিওরি কাজ করলে অনেকটা ব্রেক নেওয়া কিন্তু দরকার। বাইরে থাকুন, লং ট্যুর করুন, এইগুলো করে চশমা পড়া দরকার হবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে, হেল্প হয়, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।